এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ আপডেট, এনআইএস, ডিএলএড ও বিএড সম্পর্কিত আপডেট শুনে নিন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারের নিকট থেকে। বিস্তারিত জানুন এনআইএস ও ডিএলএড নিয়ে কী কী পদক্ষেপ নিতে চলেছেন, আর এর অতীত এবং বর্তমান ও ভবিষ্যৎ জানুন বিস্তারিত। হ্যাঁ, এটা একটা খুব প্র্যাকটিক্যাল সমস্যা যে 2022-এর রিক্রুটমেন্টে প্রথমে নোটিফিকেশান অনুযায়ী বিএড এবং ডিএলএড দুই পক্ষকেই কিন্তু পার্টিসিপেশনের সুযোগ দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ওরা যখন সুপ্রিম কোর্টে দেবেশ শর্মার মামলাটা চলছিল তখন বোর্ডের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় যে বিএডদের ক্যান্ডিডেচারের ভবিষ্যৎটা নির্ভর করছে সুপ্রিম কোর্টে পেন্ডিং থাকা দেবেশ শর্মার মামলার ভবিষ্যতের উপরে। তো তারপরে দেবেশ শর্মার জাজমেন্টে তো 2023 সালের আগস্ট মাসে সুপ্রিম কোর্ট বলে দিল যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে ডিএলএডরাই হচ্ছে বৈধ এবং বিএডদের ক্যান্ডিডেচার সেক্ষেত্রে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা মাথায় রাখতে হবে জিনিস, যে ওই জাজমেন্টে কিন্তু সুপ্রিম কোর্ট ওই জাজমেন্টটার রেট্রোস্পেক্টিভ এফেক্ট থাকবে না সেটা শুধুই প্রসপেক্টিভ হবে সেটা কিন্তু কিছু সেরকম নির্দেশিকা ছিল না। তো যার ফলে মধ্যপ্রদেশ, স্টেট অফ মধ্যপ্রদেশের তরফ থেকে ওখানে আবার একটা অ্যাপ্লিকেশন করা হয়, যদিও সেটা একটা ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন হিসেবে করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে একটা রিভিউ পিটিশন হিসেবে ধরে নেয়। কারণ সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে এইভাবে ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন একটা ফ্রেশ প্রেয়ারের জন্ম দিচ্ছে, এমন একটা মানে কিছু চাওয়া হচ্ছে যেখানটাতে কিন্তু নতুন একটা দিক খুলে যেতে পারে। আর সুপ্রিম কোর্ট এটাও তার ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা করেছিল, যেটা সুপ্রিম কোর্ট, আমি বললাম যে সুপ্রিম কোর্ট সেটাকে রিভিউ হিসেবে গ্রহণ করেছে, সেটাতে সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে আমাদের জাজমেন্টে আমরা রেট্রোস্পেক্টিভ বা প্রসপেক্টিভ কোন এফেক্টে এটা ব্যবহৃত হবে সেটা ক্লিয়ার করিনি, কিন্তু নর্মাল সার্কামস্টেন্সে যে কোনো জাজমেন্টই এই ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান বা যেখানে ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেচারের ভবিষ্যতের ব্যাপার, সেখানটাতে কিন্তু জাজমেন্ট সবসময় রেট্রোস্পেক্টিভই হয়। কিন্তু সুপ্রিম কোর্ট তাও বলে দিয়েছিল যে যেহেতু অনেকটা মানে যেহেতু 2018 সালের জুন মাসে বিএডদেরকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য এলিজিবল হিসেবে ঘোষণা করেছিল এনসিটি, এবং তারপরে 2023 সালে এসে যখন সেটা বাতিল হলো, এই মধ্যবর্তী সময়ে নিশ্চয়ই গোটা ভারতবর্ষ জুড়ে অনেকেই বিএড হিসেবে চাকরি পেয়েছে। তাহলে যদি এখন সুপ্রিম কোর্ট রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলে এবং 2018 সাল থেকেই নোটিফিকেশানটাকে পুরো খারিজ বলে ঘোষণা করে, তাহলে তো সবারই চাকরি সংকটে পড়ে যাচ্ছে। তো সেইটার মাথায় রেখে সুপ্রিম কোর্ট বলেছিল যে ক্লারিফিকেশন অ্যাপ্লিকেশনে, যেটাকে রিভিউ হিসেবে ট্রিট করা হয়েছিল অ্যাকচুয়ালি, সেখানে বলেছিল যে এটাতে কোনো যারা চাকরি অলরেডি করছে তাদের কোনো সমস্যা হবে না, এবং যারা তারা একটা যদি 1 বছরের মধ্যে মানে সেই দিন থেকে 1 বছরের মধ্যে যদি করে নেয়, একটা ব্রিজ কোর্স করে নেয়, তাহলে তাদের কোনো সমস্যা হবে না, এটা একটা বলেছিল। কিন্তু তার পাশাপাশি এটাও বলেছিল, যেটা হচ্ছে আমাদের এখনকার সমস্যা মেনলি, সেখানে বলেছিল যে যারা রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছে বা হয়তো প্যানেলে এসছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সুতরাং এখানে তাহলে আমরা যারা বিএড ক্যান্ডিডেট তারা মেনে নিল যে হ্যাঁ, তাহলে আমাদের ফেট হচ্ছে এরকমই যে আমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী পার্টিসিপেট করলাম, কিন্তু আমরা আলটিমেটলি প্যানেলে আসতে পারবো না। এবার এই অবধি ঠিক ছিল, সব কিছুই স্থিতিশীল হয়ে গেছিলো সেই অর্থে, কিন্তু তারপরে যেহেতু সুপ্রিম কোর্টেরই 5 জাজেস বেঞ্চ, কনস্টিটিউশনাল বেঞ্চ আপনার নভেম্বরের 7 তারিখ সম্ভবত এই জাজমেন্টটা রাজস্থান হাইকোর্টের মামলার ওই যে সিলেকশন প্রসেসটা 2009 সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ করে যে জাজমেন্টটা 5 জাজেস বেঞ্চ দিল, সেখানে কিন্তু ব্যাপার স্যাপার অনেকটাই আবার নতুন করে কিছু প্রশ্ন চাড়া দিল। খুব, যেটা আমি প্রথমেই বললাম যে খুব প্র্যাকটিক্যাল সমস্যা, কারণ রাজস্থান হাইকোর্টের এই রেফারেন্সের মামলা, রাজস্থান হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিল হয়ে যখন রেফারেন্সে 5 জাজেস বেঞ্চ যখন নিজে বলছে যে একটা রিক্রুটমেন্ট শুরু হচ্ছে রিক্রুটমেন্টে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এবং সেটা শেষ হচ্ছে নিয়োগ কমপ্লিট করার পরে, এর মধ্যে যোগ্যতা মানের কোনো পরিবর্তন করা যাবে না। আবার এটাও বলছে সুপ্রিম কোর্ট যে এতে যদি রিক্রুটমেন্ট রুলস পারমিট করে তাহলে তবেই করা যাবে। আবার সেই যে পরিবর্তনটা করা যাচ্ছে সেটা আর্টিকেল 14-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অর্থাৎ কিনা এখানে যদি আমাদের সমস্যার সঙ্গে এই জাজমেন্টটাকে আমরা একসাথে পড়ি, তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম কথা, রুলসে নিয়োগ চলাকালীন রুলসের পরিবর্তন করতে পারবে, এটা 2016 রিক্রুটমেন্ট রুলসে, প্রাইমারি টিচারদের রিক্রুটমেন্ট রুলসে নেই। দ্বিতীয়ত হচ্ছে
যদি সেটা পরিবর্তন করতেও পারতো তাহলে সেটা আর্টিকেল 14 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, যেটা কিনা হচ্ছে না। তাহলে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশেই আমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হলো, এটা নিয়ে কোনো মানে দ্বিমত নেই। কিন্তু আবার কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে যে নিয়োগ চলাকালীন নিয়োগ শেষ হওয়া পর্যন্ত যোগ্যতা মানের পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের তো যোগ্যতা মান হিসাবেই মানে বিএডটাকে তো ওখানে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে আমি বিএড হিসাবেও ট্রেনিংটা বৈধতা পেয়েই তো আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম। তাহলে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান যখন 2022-এর সেপ্টেম্বরে এলো এবং আমি যখন সাবসিকুয়েন্টলি দেবেশ শর্মা জাজমেন্ট এলো 2023-এর আগস্টে, তো বাই দিস স্প্যানে তো আমি আমার ক্যান্ডিডেটস জমা করলাম, আমাদের মধ্যে অনেকে ইন্টারভিউ পার্টিসিপেট করলো, তাহলে তারপর তারা বাদ কেন যাবে, এই একটা প্রশ্ন আসতেই পারে। এবার আমরা এটা নিয়ে ভেবেছিলাম কি যে আমরা এটা নিয়ে একটা কোনো যেমনটা এর আগে মধ্যপ্রদেশ স্টেট অফ মধ্যপ্রদেশের তরফ করা হয়েছিল যে ক্লারিফিকেশান অ্যাপ্লিকেশান, কিন্তু এখানে ক্লারিফিকেশান অ্যাপ্লিকেশানতে সুপ্রিম কোর্ট খুশি হয়নি মোটেও, সেটা অর্ডারটা পড়লেই বোঝা যায়। যাই হোক, আমরা তাহলে যদি রিভিউ করি বা অ্যাপ্লিকেশান ফর অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা একটা কী করবো মানে একটা স্পেসিফিক ধারণা তৈরির জন্য যে তাহলে কি বিএড ক্যান্ডিডেটসে যারা বাদ গেল তারা কি বাদই থেকে যাবে, নাকি এই আঙ্গিকে নতুন করে তাদের আসার কোনো জায়গা আছে, এইটা নিয়ে আমরা ভেবেছিলাম এবং আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যে সুপ্রিম কোর্টেও আলোচনা করেছিলাম। এখন তো জাস্টিস অনিরুদ্ধ বোস, যিনি এই মামলার এই ডিভিশন বেঞ্চটাকে লিড করছিলেন, তিনি তো রিটায়ার করে গেছেন, জাস্টিস সুধাংশু ধুলিয়া আছেন। এবার আমরা ভেবেছিলাম যে কোনো অ্যাপ্লিকেশন করবো, কিন্তু দেখুন একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন করলে আমাকে 5 জাজেস বেঞ্চের অর্ডারটাকে টানতে হবে যে এই আঙ্গিকে আপনার জাজমেন্টটাকে আপনি পুনর্বিবেচনা করুন, বা বলুন যে আমার পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের পরে যেহেতু আপনার জাজমেন্টটা এসছে এবং তারপরে যেহেতু ওরা যোগ্যতার মান পরিবর্তন করে দিল, বিএডটাকে বাদ করে দিল, তাহলে আমরা কেন বাদ যাব, এইটা একটা ভেবেছিলাম আমরা। কিন্তু তার পরবর্তীতে আমরা সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আছি। আমরা একটা রিট পিটিশনের মাধ্যমে এটাকে টেস্ট করতে চাইছি, কারণ যদি সাংবিধানিক বেঞ্চের জাজমেন্টটাকে মান্যতা দিই তাহলে এই প্রশ্ন খুব লেজিটিমেট যে আমার রিক্রুটমেন্ট চলাকালীন নিয়মের পরিবর্তন কেন হলো। মানে সুপ্রিম কোর্ট এটা যেভাবে ব্যাখ্যা করেছে তার কথা হচ্ছে যে খেলা শুরু হয়ে যাওয়ার পরে তুমি খেলার নিয়ম পাল্টাতে পারো না, অনেকটা এরকম, এবং রেফারেন্সও প্রচুর টেনেছে। আমরা এটাকে পরীক্ষা করে দেখতে চাইছি এই জন্য যে প্রথম কথা হচ্ছে প্রশ্ন আসবে স্বাভাবিক যে রিক্রুটমেন্ট তো শেষ হতে চললো, শুধু এইটা 5% বাকি আছে, একদম ঠিক। সেগুলো নিয়ে আমরা কারোর ক্যান্ডিডেটস নিয়েও কোনো প্রশ্ন তুলতে চাইছি না। আমরা খালি বলতে চাইছি যে আমি দিদিতে বাদ গেলাম কী করে, কারণ আমি রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিলাম নোটিফিকেশনের ভিত্তিতে, যে নোটিফিকেশনটা তোমরা পরিবর্তন করলে, অ্যামেন্ড করলে সিলেকশন প্রসেস শেষ হওয়ার আগেই, তাহলে আমাকে তোমার বাদ দেওয়াটা যথাযথ হয়নি। এই 5 জাজেস সম্ভবত কি সুপ্রিম কোর্টের 5 জাজেস যা মামলার নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে, এক সেকেন্ড। তেজ প্রকাশ পাঠকের মামলার 5 জাজেস বেঞ্চের ভিত্তিতে যে কেন আমাকে সুযোগ দেওয়া হবে না এবং রিক্রুটমেন্টে মানে আমি সিলেকশন প্রসেসে পার্টিসিপেশনের মাধ্যমে আমি প্যানেলে কেন আসতে পারবো না, এইটা একটা প্রশ্ন আমরা তুলেছি রিট পিটিশনে। দেখা যাক কোর্ট সেটা কীভাবে আমাদেরকে, কোর্টের কাছ থেকে আমরা কী রেসপন্স পাই সেটা।